ঐক্যে ফাটল, গণহত্যা বিচারে প্রধান চ্যালেঞ্জ বললেন অ্যাটর্নি জেনারেল। আগামী বিজয় দিবসের আগেই বিচার কাজ শেষ হওয়ার আশা আইন উপদেষ্টার। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, সচিবালয়ের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, সাময়িক সিদ্ধান্ত বললেন প্রেস সচিব। অনির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। জুলাই অভ্যুত্থানে হতাহতদের জাতীয় বীর বললেন জামায়াত আমির। এবং শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুর রোগবালাই, আবহাওয়ার তারতম্যকে দায়ী করছেন চিকিৎসকরা, সচেতন থাকার পরামর্শ। আসসালামু আলাইকুম, মোহনের সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরে। এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সম্পৃক্ত গণহত্যাকারীদের বিচারে প্রধান চ্যালেঞ্জ ঐক্যে ফাটল, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী বিজয় দিবসের আগেই গণহত্যায় জড়িতদের বিচার কাজ শেষ সম্ভব হবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রাধান্য দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 14 জুলাই জাতীয় ঐক্য নির্বাচন ও সংস্কার ইস্যুতে ক্রিয়াশীল সব পক্ষকে যুক্ত করে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় সংলাপে অংশ নেয় বিশিষ্ট জনসহ সর্বস্তরের মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি যে কাউন্টার টেরোরিজমে ছিল বাংলাদেশ ছাত্রলীগের আরেকটা ইউনিট। আলোচকরা বলেন, সাম্রাজ্যবাদীদের আধিপত্য থেকে মুক্ত না হলে ন্যায় বিচার সম্ভব নয়। ডিজিএফআই, র্যাবের মতো জুলুমবাজ বাহিনীগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদে উঠে আসে তাদের বক্তব্যে। আমি তো দাবি করব যে অন্তত ডিজিএফআই, অন্তত র্যাব, অন্তত আপনার ডিবি এগুলোকে বিলুপ্ত করতে হবে। যদি বিলুপ্ত করা সম্ভব না হয়, অন্তত তাদের সিরিয়াস রিফর্ম করতে হবে। আইন কানুন যা কিছু করেন, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত যদি রাজনীতির চর্চা আমরা করতে না পারি, এই দেশে যত আইন করেন, যত কানুন করেন, কিছু বাস্তবায়ন হবে না। ভবিষ্যৎ প্রজন্মকে দায়মুক্ত করতেই জুলাই আগস্ট গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়, সংস্কার ছাড়া যৌক্তিক কোনো বাংলাদেশ আপনাদের উপহার দেওয়া সম্ভব নয়। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরূহ বলে মনে করি আমরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে। আপাতত গুম এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের প্রধান ফোকাস হচ্ছে গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। আগামী 1 বছরের মধ্যে গণহত্যাকারীদের বিচার শেষ করার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার, আমরা এই বিচার করতে বদ্ধ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কেপিআইয়ের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করা হবে। এদিকে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বুধবার মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনে পুড়েছে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন, স্থানীয় সরকার, ডাক ও টেলিযোগাযোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগুনে মূলত 6ষ্ঠ, 7ম, 8ম তলায় থাকা দপ্তরের নথি, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এমন দুর্ঘটনার পর সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বিধিনিষেধ জারি করে সরকার। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করা হবে। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, কয়েক বছরে বহু ভুয়া সাংবাদিকদের হাতে অ্যাক্রিডিটেশন কার্ড চলে গেছে। সরকারের পদক্ষেপে এটি বন্ধ হবে। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। প্রধান উপদেষ্টা দপ্তরের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন যে এটা নিয়ে পেশাদার যারা সাংবাদিক যারা আছেন তাদের অডিট হওয়ার কিছু নেই, তবে এই কার্ডগুলো বিভিন্ন জনের হাতে চলে গেছে। সেটা এমনও হয়েছে যারা সাংবাদিক না, ঠিকাদারি ব্যবসা করে বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের হাতেও এই অ্যাক্রিডিটেশন কার্ড ছিল। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয় প্রবেশে বেসরকারি সব পাস বাতিল করার কথা বলা হয়। তবে দৈনিক অনুষ্ঠানের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষ পাসের ব্যবস্থা করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটানো হয়েছে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান। সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এদেশ পরিচালনা করবে। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা এলে দেশে অস্থিরতা কমে আসবে। তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে, সচেতনভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল। দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন। ব্যাংকের সব টাকা লুট করে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অনতিবিলম্বে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। সকল ষড়যন্ত্রকে যদি বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো রংপুরের মিঠাপুকুরের বাসিন্দা ফায়ার সার্ভিস কর্মীর পরিবারকে অর্থ সহায়তা দিতে যান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত আওয়ামী লীগ সরকারের অপকর্ম চাপা দিতে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব অনেক টাকা পাচার করেছে। তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে, যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না। বিগত সরকারের ষড়যন্ত্রমূলক মামলার কারণে ১৩ বছর নির্বাসনে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কুবাদ দেশে ফিরেছেন। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা জাতীয় বীর, তাই তাদের দলীয় পরিচয় বিবেচনা করা ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে প্রেরণার গণ অভ্যুত্থান বিষয়ক অনুষ্ঠানে তিনি বলেন, আহতদের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। নতুন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নেয় সরকারি বাহিনী ও আওয়ামী কর্মীদের হামলায় আহত অন্তত ৩০০ পরিবার। দেশের বিভিন্ন স্থানে বর্বরোচিত হামলার বর্ণনা দেন আহতরা। শেখ হাসিনা সহ সকল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। জামায়াত ইসলাম এবং বিএনপির থেকে আর দায়বদ্ধতা নেই আমাদের চিকিৎসার জন্য। যারা সমন্বয়ক, যারা আমাদের দায়িত্ব নিয়েছে, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই দেশের জন্য দাঁড়িয়েছি,
তারা আমাদের মসনদের উপরে বসে তারা কেন এখন মস্তি করবে? আমি জীবনে কোনো সময় পলিটিক্স করি নাই, পলিটিক্সের সাথে জড়িত ছিলাম না, কোনো দলের সাথে না। আমি একজন সাধারণ শ্রমিক। যে সকল শহীদ ও বীরদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার ও আগ্রাসন মুক্ত হয়েছে তাদের সর্বোচ্চ চিকিৎসা ও সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান মহানগর দক্ষিণের আমির। গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের আমরা বিচার দাবি করছি। যারা আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা দাবি করছি। জুলাই বীরদের দলীয় পরিচয় বিভাজিত না করার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামীর আমির বলেন, অন্তর্বর্তী সরকার আহতদের দেশে বিদেশে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। বৈষম্য দূর করতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের দেশের দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা ভারতের নেই। দিল্লি থেকে প্রকাশিত দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে এবং ভারত সরকারকে দেয়া ঢাকার চিঠি চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। দ্য ইকোনমিক টাইমস উল্লেখ করেছে, ভূ রাজনৈতিক স্বার্থ বিবেচনায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র কাউকেই ত্যাগ করবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিলে ভারতের প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া জনিত রোগবালাই। ডাক্তারদের মতে আবহাওয়ার তারতম্যের কারণে শীতকালে নানান রোগে আক্রান্ত হয় শিশুরা। প্রিয় সন্তানকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি স্বাভাবিক তাপমাত্রা রাখার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। যেসব রোগীদের বাসায় কিছু ব্যবস্থাপত্র দিলে সেরে যায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে, অন্যদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে 3 মাস বয়সী মাইমুনা, ঠান্ডাজনিত অসুখ শিশুটির। হাসপাতালের বিছানা ছেড়ে মায়ের কোলে আশ্রয় নিয়েছে। একই সমস্যা 1 মাস 29 দিন বয়সী আয়ানের। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে এই একরত্তি শিশুর। হঠাৎ করে দেখি যে নাক দিয়ে পানি আসতেছে, তারপরে আমরা ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যাই মেডিসিন নিয়েছি, ইমপ্রুভ হয় না দেখে উনি ভর্তি দিছে। 2 দিন থাকার পরে বলছে যে নিউমোনিয়া, তারপরে আমাদের সদরে পাঠিয়ে দিছে, এরপরে ট্রান্সফার করে দিয়েছে ঢাকায়। শীত মৌসুমে শ্বাসকষ্ট, অ্যাজমা, রেসপিরেটরি অসুখ বেড়ে যায়, সঙ্গে অন্যান্য সমস্যাও বাড়ে। এই রোগগুলো বেশি হয় কারণ কিছু কিছু ভাইরাস থাকে যা শুধু শীতের সময়ই বাড়ে। বাচ্চাটা হাফেজিয়াত রাখছিলাম, বুঝছেন, হাফেজিয়াত রাখে বাচ্চার এটা নিউমোনিয়াটা বেশি হয়ে গেছে। এখন জ্বর না, এখন শুধু শ্বাসকষ্টটা আর কাশিটা এখনো দূর হয় না ঠিকঠাক মতো না। এ সময় বৃষ্টি কম হয় বলে বাতাসের ধুলা ও অন্যান্য উপাদান বেড়ে যায়, ফলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে। শীতকালীন রোগ বলতে ভাইরাল ইনফেকশন জনিত যে রোগগুলো সেগুলোই আমরা বেশি পাচ্ছি। ছোট শিশুদের 2 বছরের নিচে যারা আছে তাদের ব্রঙ্কিওলাইটিস বলে একটি রোগ আছে, এবং 2 বছরের ঊর্ধ্বে যারা তাদের দেখা যাচ্ছে নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া, এবং এর পাশাপাশি যাদের অ্যাজমা বা এই জাতীয় রোগ আছে। অ্যাজমা এত অ্যালার্জি জনিত রোগ আমরা সবাই জানি, দূষণের সাথে জড়িত, এবং এর পাশাপাশি ডায়রিয়া, ভাইরাস জনিত যে ডায়রিয়াগুলো, এই ধরনের অসুখ বিসুখও আমরা ফেস করছি। শিশুদের জনসমাগমে না নেয়া, বাইরের খাবার না খাওয়ানো ও অতিরিক্ত গরম কাপড় না পরানোর পরামর্শ দেন এই চিকিৎসক। বেশি গরম করা যাবে না, আবার বেশি শীতলও করা যাবে না। প্রপার কাপড় পরে যেতে হবে, প্রপার তাপমাত্রা মেনটেন করতে হবে। বাইরের খাবার, ধুলোবালি যত সম্ভব এড়িয়ে চলতে হবে। পাবলিক সমাগম মানে জনসমাগম, অনেক ক্রাউডেড প্লেস এড়িয়ে চলতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, তাই মানুষকে সেবা দিতে পুলিশ বাধ্য বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। তার মতে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব করতে পারলেই সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সকালে রাজধানীর রূপনগর থানা আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। শুরু হয়েছিল 2000 সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করে রূপনগর থানা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অংশ নেন ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থাকে বিভীষিকাময় অবস্থা থেকে উত্তরণ করেছে ছাত্র জনতা। সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা চান নজরুল ইসলাম। আমরা ওই 1% লোককে আমরা সুপথে নিয়ে আসব, তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ যে ব্যবস্থা সেটাই আমরা নিব এবং এটা নেওয়ার জন্য আমরা কমিটেড, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সকলে আমাদেরকে সাহায্য করবেন, আমাদের পাশে থাকবেন আপদে বিপদে, আমরা একে অপরের জন্য হেল্প করে সুন্দর সমাজ ব্যবস্থা করতে পারি। বক্তব্যে পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা জনবান্ধব পুলিশ চান, আমি চাই পুলিশ বান্ধব জনগণ। এই পুলিশ বান্ধব জনগণ যদি আমরা তৈরি করতে পারি, আমরা যদি পারি, তাহলে কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থাটা পরিবর্তন করতে পারবো। সকলের ট্যাক্সেই কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থাটা চলতেছে। তা আমরা কিন্তু এই পাবলিকের, এই আপনাদের জনগণের সেবা দিতে বাধ্য। অপরাধীদের তথ্য নির্ভয়ে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। আমরা সকলেই মিলে চেষ্টা করে সুন্দর একটা পরিবেশ যেন করতে পারি, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা করতে পারি, এইটুকু আমি প্রত্যাশা করতেছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ইগল গুল কোম্পানির স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন জনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সকাল রাজধানী পল্লবীতে এক রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে জনির বড় বোন মাকসুদা আক্তার ও তার দুলাভাই চিত্রনায়ক আসিফ ইকবাল অভিযোগ করেন, ইগল গুল কোম্পানিকে ধ্বংস করতে নানা চক্রান্ত করছেন জনির বড় ভাই মুজাহিদ। সম্পত্তির লোভে জনিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। জনির হ্যারাসমেন্ট করে মিথ্যা মামলা দিয়ে হয়তো কিছু একটা ক্ষতি করে, ব্যবসার ক্ষতি করতে এবং ওর সম্পত্তি যাতে জনি বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যায় এবং ওরা সম্পত্তি ভোগ দখল করতে পারে। এমন কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না যে আমি এখান থেকে প্রেস কনফারেন্স করার পরে বাইরে যাওয়ার পরে যে আমাকে গুলি করবে না, আমাকে মেরে ফেলবে না, কারণ তাদের টার্গেটই 3 জন। এক হচ্ছে মোজাম্মেল হোসেন জনি, মেরে ফেললে কিন্তু ইগল গুল রাস্তা ক্লিয়ার। 2 মাকসুদা আক্তার, আমার সন্তান পাশে শুয়ে আছে, দেখেন 5 বছরের বাচ্চা শুয়ে আছে, খুব খেয়াল করবেন। আমি একা বাইরে বের হতে পারি না, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। বুধবার বড়দিনের ছুটির সঙ্গে বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়ে টানা 4 দিনের ছুটি কাটাতে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালিতে ভিড় করছেন পর্যটকরা। পর্যটনে মুখরিত হয়েছে আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। তমাল দাস লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণা ও উপত্যকা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি, যেই কারণে বছর জুড়েই জেলায় পর্যটকের সমাগম থাকে। তবে সরকারি ছুটির দিনগুলোতে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। বড়দিনের বন্ধের সঙ্গে বৃহস্পতিবার একদিন ছুটি নিলেই মিলছে টানা 4 দিনের ছুটি। এতে ভিড় বেড়েছে আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। শীতে পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। আলুটিলা গুহা, তারপরে যে হর্টিকালচার পার্ক, প্রত্যেকটাই খুব সাজানো গোছানো, খুব সুন্দর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত মানুষ, তাও গ্যাদারিং লাগছে না। খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজে ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগছে। এখানকার পরিবেশ খুবই সুন্দর, ঘুরে অনেক আনন্দ পেলাম আর কি। খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। বললেন এই সময়টাতে তাদের বেচা কেনা ভালো হয়। ছুটির দিনগুলোতে আমাদের বেচা কেনা ভালো হচ্ছে আর টুরিস্টদের সমাগম চোখে পড়ার মতো। বেচা বিক্রি আগের থেকে অনেক ভালো হচ্ছে। পরিস্থিতি আমাদের অনেক খারাপ গেছে, এখন হচ্ছে আমরা আস্তে আস্তে যে প্রতিকূল পরিস্থিতি হচ্ছে কাটিয়ে উঠতেছি। পর্যটকের এমন ভিড় জানুয়ারি মাস জুড়েই থাকবে বলে আশা করে দায়িত্বপ্রাপ্তরা। বললেন এতে রাজস্ব আয়ও বাড়বে। এখন পর্যন্ত জমজমাট পর্যটক, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে, এখনো আমাদের এখানে জমজমাট। আমরা জানুয়ারি পর্যন্ত এই পর্যটক পাবো বলে আশা রাখি এবং আমাদের রেভিনিউ আমাদের হবে। খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলোতে সৌন্দর্য বর্ধনে প্রশাসন আরও কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরে খবর।
গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত 100 জন। ইসরায়েলি বিমান হামলায় পুড়ে উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এদিকে জার্মানির সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার। একই সঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি দেশটির নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বরতা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি প্রাণঘাতী হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 100 জন। প্রায় 15 মাসের লাগাতার ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা 45,400 ছাড়িয়েছে। এছাড়া 1 লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ফিলিস্তিনিদের একমাত্র ভরসা ছিল কামাল আদওয়ান হাসপাতাল। শুক্রবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত হয় হাসপাতালটি। এর কার্যক্রমও এখন বন্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সহ হাসপাতালটির অধিকাংশ কর্মীকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হাসপাতালটির হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে এ অভিযোগ অস্বীকার করে হাসপাতাল পুড়িয়ে দেবার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কামাল আদওয়ান হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার সংসদ ভেঙে দিয়ে আগামী 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডারের ফ্রি ডেমোক্রেটস দল সোশ্যাল ডেমোক্রেট নেতা শুলজের জোট সরকার থেকে বেরিয়ে গেলে শুলজ সংসদে আস্থা ভোটে হেরে যান। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত শুলজ তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যে আবার গিয়ে শিরোনামগুলো আরও একবার। ঐক্যে ফাটল, গণহত্যা বিচারে প্রধান চ্যালেঞ্জ বললেন অ্যাটর্নি জেনারেল। আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করার আশা আইন উপদেষ্টার। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, সচিবালয়ের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। সাময়িক সিদ্ধান্ত বললেন প্রেস সচিব। অনির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। জুলাই অভ্যুত্থানে হতাহতদের জাতীয় বীর বললেন জামায়াত আমির। এবং শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুর রোগবালাই, আবহাওয়ার তারতম্যকে দায়ী করছেন চিকিৎসকরা। সচেতন থাকার পরামর্শ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।